হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আই হোপ সবাই ভালো আছে। আর আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলার পদ্মা ও ভাগীরথী নদীর মাঝের বদ্বীপ এলাকাটি ছিল বঙ্গ। তো প্রাচীন বাংলার পদ্মা আর ভাগীরথী নদীর মাঝের এলাকাটি কি নামে পরিচিত ছিল? বঙ্গ নামে। ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটি হলো আরব সাগর। খালিফা শব্দের অর্থ, তো খালিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চলে অন্তর্গত ছিল? শ্রীহট্ট ছিল পুণ্ড্রবর্ধনে। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। কোন নদী সমতটকে বাংলার বাকি অংশ থেকে আলাদা করেছিল? বাংলায় পাল বংশের রাজত্ব আনুমানিক কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? 750 খ্রিস্টাব্দ থেকে। প্রাচীন বাংলার সবচেয়ে বড় অঞ্চল কোনটি? প্রাচীন বাংলার সবচেয়ে বড় অঞ্চল ছিল পুণ্ড্রবর্ধন। গঙ্গাইকোন্ড জলপুরম মন্দির কে নির্মাণ করেন? রাজেন্দ্র চোল। গঙ্গাইকোন্ড জলপুরম মন্দির রাজেন্দ্র চোল নির্মাণ করেন। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে কি বলা হতো? ব্রহ্মদেয়। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। কৈবর্ত বিদ্রোহের কাহিনী কোন কাব্যগ্রন্থ থেকে জানা যায়? রামচরিত থেকে কৈবর্ত বিদ্রোহের কাহিনী জানা যায়। কাঞ্জোর মন্দির কে নির্মাণ করেন? রাজরাজ চোল। কাঞ্জোর মন্দির রাজরাজ চোল নির্মাণ করেন। মৎস্যন্যায়ের অবসান কে ঘটান? মৎস্যন্যায়ের অবসান ঘটান পাল বংশীয় রাজা গোপাল। উত্তর ও দক্ষিণ রাঢ়ের মধ্যবর্তী সীমানায় কোন নদী ছিল? অজয় নদী। উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝে কে ছিল? অজয় নদী। ভারতের প্রথম মুসলমান আক্রমণ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ভারতের প্রথম মুসলমান আক্রমণ হয়েছিল 712 খ্রিস্টাব্দে। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো শাসন এলাকা। দান্তি দুর্গ কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? দান্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। চোল শাসনের রাজ্যকে কয়টি ভাগে ভাগ করা হতো? তাকে কি বলা হতো? মন্ডলম। চোল শাসনের রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করা হতো, যাকে বলা হতো মন্ডলম। নেক্সট, শশাঙ্ক কোন দেবের উপাসক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। সেন বংশের একজন শাসক ছিলেন বল্লাল সেন। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন। শশাঙ্কের রাজধানীর নাম কি? তো শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। গৌড় বলতে বর্তমানে কোন জেলাগুলোকে বোঝানো হতো? গৌড় বলতে বর্তমানে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলাকে বোঝানো হয়। বঙ্গাল বলতে কোন এলাকাকে চিহ্নিত করা হয়? বঙ্গাল বলতে বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হয়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা দেখা দেয় তাকে কি বলে? মৎস্যন্যায়। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192। এবং তরাইনের প্রথম যুদ্ধ যদি বলা হয় 1191। তরাইনের প্রথম যুদ্ধ 1191 এবং দ্বিতীয় যুদ্ধ 1192। পাল ও সেন যুগের প্রধান ফসল কি ছিল? ধান। পাল ও সেন যুগের প্রধান ফসল ছিল ধান। চর্যাপদ হলো মূলত কিসের সংকলন? কবিতা ও গানের সংকলন হলো চর্যাপদ। চোল রাজ্যে গ্রামীণ স্বায়ত্তশাসন সংস্থাকে কি বলা হতো? বলা হতো। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। সেন বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? সেন বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন লক্ষণ সেন। রামচরিত কাব্যে কোন বিদ্রোহের কথা লেখা আছে? কৈবর্ত বিদ্রোহের কথা রামচরিত কাব্যে লেখা আছে। আরবরা সিন্ধু দেশ জয় করেন কত খ্রিস্টাব্দে? আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন। সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে সমতট বলা হতো। হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের রাজধানীর নাম ছিল কনৌজ। মৎস্যান্যায় শব্দটি কোন শাস্ত্রের অন্তর্গত? অর্থশাস্ত্রের। শশাঙ্ক কত খ্রিস্টাব্দে গৌড়ের রাজা হন? তো শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে গৌড়ের রাজা হন। পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? পাল রাজাদের আদি বাসস্থান ছিল বরেন্দ্রতে। প্রথম মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেছিলেন 1175 খ্রিস্টাব্দে। নেক্সট, মৎস্যান্যায় কি? শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 100 বছরব্যাপী চলা চরম অরাজক ও বিশৃঙ্খল অবস্থাকে মৎস্যান্যায় বলা হয়। গৌড়তন্ত্র কি? শশাঙ্কের শাসনকালে গৌড়ের প্রশাসনিক ব্যবস্থা এক সুনির্দিষ্ট কাঠামো লাভ করেছিল, যাকে গৌড়তন্ত্র বলা হয়। ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? কনৌজের উপর আধিপত্য বিস্তারের জন্য পাল, রাষ্ট্রকূট ও গুর্জর প্রতিহার বংশের মধ্যে এই সংগ্রাম হয়েছিল। চোল আমলে নাড়ু বলতে কি বোঝায়? চোল শাসিত দক্ষিণ ভারতের কয়েকটি গ্রাম নিয়ে গঠিত বৃহত্তর প্রশাসনিক এলাকাকে নাড়ু বলা হতো। চোল আমলে উর কি ছিল? চোল আমলে গ্রামের সাধারণ মানুষের সমিতিকে উর বলা হতো। খালিফা শব্দের অর্থ কি?
খালিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। খালিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী এবং খালিফা শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। খিলাফত বলতে কি বোঝো? খলিফার নিয়ন্ত্রণাধীন সমগ্র মুসলিম জগৎ বা শাসন এলাকাকে খিলাফত বলা হতো। হিজরত কি? 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনায় চলে আসার ঘটনাকে ইসলামী ইতিহাসে হিজরত বলা হয়। বেদুইন কাদের বলা হতো? আরব যাযাবর মানুষকে বেদুইন বলা হতো, যারা খাদ্য ও জলের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত। বেদুইনদের জীবনযাত্রা কেমন ছিল? তারা মূলত উটের দুধ, মাংস ও খেজুর খেয়ে জীবন ধারণ করত এবং তাঁবুতে বাস করত। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি ছিল? উত্তর ভারতের প্রধান রাজনৈতিক কেন্দ্র কনৌজ অধিকার করে রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানোই ছিল মূল লক্ষ্য। সমতট বলতে প্রাচীন বাংলার কোন অঞ্চলকে বোঝানো হয়? তো মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে সমতট বলা হতো। প্রাচীন বাংলায় গৌড় অঞ্চলে সীমানা কতটুকু ছিল? বর্তমানের মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গৌড় গঠিত ছিল। হজরত মুহাম্মদ কেন মক্কা ছেড়ে মদিনায় চলে যান? মক্কায় বিরোধীদের অত্যাচারের ধর্মপ্রচারের বাধাগ্রস্ত হওয়ায় তিনি মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাল ও সেন যুগে কৃষকদের থেকে কিভাবে কর নেওয়া হতো? কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 অংশ হিসেবে রাজাকে দিতে হতো। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনুমানিক 750 খ্রিস্টাব্দে মৎস্যান্যায়ের অবসান ঘটিয়ে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন। তো পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গোপাল এবং এই মৎস্যান্যায়ের অবসান ঘটিয়েছিল এই গোপাল। নেক্সট, কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? গৌড় রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে 200 বছর ধরে এই ত্রিশক্তি সংগ্রাম চলেছিল। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। চোলদের প্রধান শক্তি কি ছিল? চোলদের প্রধান শক্তি ছিল তাদের শক্তিশালী নৌবাহিনী। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম কি? বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম হলো দান সাগর এবং অদ্ভুত সাগর। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুরে এবং পরে নদিয়ায় তার রাজধানী স্থানান্তরিত হয়। বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন? আনুমানিক 1204 থেকে 1205 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। শশাঙ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন এবং শৈব ধর্মের অনুরাগী ছিলেন। সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠিত সম্পদ কি কাজে ব্যবহার করেন? তিনি গজনির শ্রীবৃদ্ধির জন্য পাঠাগার, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণে এই অর্থ ব্যয় করেন। সামন্ততন্ত্র বলতে কি বোঝো? রাজা ও প্রজাদের মাঝে যখন জমির স্বত্বভোগী একাধিক মধ্যস্থভোগী শাসন কাঠামো গড়ে ওঠে তাকে সামন্ততন্ত্র বলে। কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম হলো দিব্য, রুদক এবং ভীম। পাল আমলে সূক্ষ্ম সুতির কাপড় কেন বিখ্যাত ছিল? উন্নত বয়ন শৈলীর জন্য পাল আমলে বাংলার সুতি কাপড়ের কদর দেশে বিদেশে ছিল। নাড়ু ও উর এর কাজ কি ছিল? বিচার করা, রাজস্ব আদায় করা এবং জনকল্যাণমূলক কাজ দেখাশোনা করা। প্রথম খলিফা কে ছিলেন? হজরত মুহাম্মদের মৃত্যুর পর প্রথম খলিফা ছিলেন আবু বকর। ভক্তি বলতে কি বোঝানো হতো? গুপ্ত বা পাল যুগের শাসন এলাকা বা প্রদেশকে ভক্তি বলা হতো। আরবরা সিন্ধু বিজয়ের সময় সেখানকার রাজা কে ছিলেন? রাজা দাহির। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? শান্তি দুর্গ। বখতিয়ার খলজি কোন দেশের মানুষ ছিলেন? তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত। কনৌজ অধিকারের প্রধান সুবিধা কি ছিল? গাঙ্গেয় উপত্যকার উর্বর জমি ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করা। মণ্ডলম বলতে চোল শাসনে কি বোঝাতো? চোল সাম্রাজ্যের প্রশাসনিক বিভাগ ও প্রদেশকে মণ্ডলম বলা হতো। শশাঙ্ক কোন বছর মারা যান? তো শশাঙ্ক আনুমানিক 637 খ্রিস্টাব্দে মারা যান। পাল রাজারা কোন বৌদ্ধ ধর্মমতের অনুসারী ছিলেন? পাল রাজারা মূলত মহাযান বৌদ্ধ ধর্মমতের অনুরাগী ছিলেন। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট, শশাঙ্কের কৃতিত্বের বর্ণনা দাও। গৌড়ের সার্বভৌমত্ব। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি গৌড়কে একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করেন। সীমানা বিস্তার। তিনি উত্তর ভারত, মগধ ও উড়িষ্যার কিছু অংশ জয় করে তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। প্রশাসনিক সুসংহতি। তার সময়ে গৌড়তন্ত্র বা এক সুসংহত শাসন ব্যবস্থা গড়ে ওঠে, যা বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। রাজধানী প্রতিষ্ঠা। কর্ণ সুবর্ণকে তিনি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন। নেক্সট, বাংলার পাল ও সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো। শাসনকাল ও স্থায়িত্ব। পালরা প্রায় 400 বছর রাজত্ব করেছিল, যা সেনদের তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী ছিল। ধর্মীয় অবস্থান। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, অন্যদিকে সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী।
অর্থনৈতিক রূপান্তর। পাল যুগে বৈদেশিক বাণিজ্যের দাপট ছিল, কিন্তু সেন যুগে সমাজ আরও বেশি কৃষি নির্ভর ও সামন্ততান্ত্রিক হয়ে পড়ে। সাহিত্য ও সংস্কৃতি। পাল যুগে চর্যাপদ বা প্রাকৃত ভাষায় উন্নতি ঘটে। সেন যুগে সাংস্কৃতিক সাহিত্যের ব্যাপক চর্চা হয়। চোল শক্তির স্বরূপ ও তাদের শাসন ব্যবস্থা ব্যাখ্যা করো। নৌবাহিনীর গুরুত্ব। চোলদের শ্রেষ্ঠত্বের মূলে ছিল তাদের শক্তিশালী নৌবাহিনী, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের প্রভাব বজায় রেখেছিল। রাজকীয় ক্ষমতা। চোল রাজারা ছিলেন পরম শক্তিশালী, তবে তারা স্থানীয় শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতেন না। স্বায়ত্তশাসন। পুর ও নাড়ুর মাধ্যমে গ্রামীণ শাসন পরিচালিত হতো, যা ছিল অত্যন্ত গণতান্ত্রিক। স্থাপত্য ও মন্দির। রাজরাজ ও রাজেন্দ্র চোল অসংখ্য বিশাল মন্দির নির্মাণ করেছিলেন, যা ধর্মীয় ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করত। কৈবর্ত বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বিদ্রোহের কারণ। পাল রাজা দ্বিতীয় মহিপালের প্রজাপীড়ন, অতিরিক্ত করের বোঝা এবং সামন্তদের উপর অত্যাচারে এই বিদ্রোহের সূচনা হয়। নেতৃত্ব। কৈবর্তরা জেলে সম্প্রদায় দিব্যর নেতৃত্বে সংগঠিত হয়। পরবর্তীকালে রুদক ও ভীম নেতৃত্ব দেন। ফলাফল। বিদ্রোহীরা দ্বিতীয় মহিপালকে হত্যা করে এবং বরেন্দ্র দখল করে। দীর্ঘ সময় পর রামপাল পুনরায় বরেন্দ্র পুনরুদ্ধার করলেও পাল বংশের শক্তি চিরতরে দুর্বল হয়ে পড়ে। নেক্সট, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও দীর্ঘমেয়াদী প্রভাবের আলোচনা করো। কনৌজের গুরুত্ব। হর্ষবর্ধনের পর কনৌজ ছিল উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র। এর উর্বর মাটি ও বাণিজ্যপথ নিয়ন্ত্রণের লোভে তিন শক্তি সংঘর্ষে লিপ্ত হয়। যুগপৎ লড়াই। বাংলায় পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশ টানা 2 শতাব্দী ধরে লড়াই করে। পরিণতি। এর দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে 3 রাজবংশ সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, যা ভারতে তুর্কি আক্রমণের পথ প্রশস্ত করে দেয়। সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠিত ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। গজনির শ্রীবৃদ্ধি। মাহমুদ তার রাজধানী গজনিকে বিশ্বের শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। স্থাপত্য ও শিক্ষা। তিনি অসংখ্য প্রাসাদ, মসজিদ, পাঠাগার ও বিশ্ববিদ্যালয় নির্মাণে ভারতীয় সম্পদ ব্যবহার করেছিলেন। বিদ্বানদের পোষণ। আল বিরুনির মতো পণ্ডিতদের তিনি পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। প্রশাসনিক সংস্কার। তার শাসনে জনকল্যাণমূলক কাজেও লুণ্ঠিত ধনসম্পদের একটি অংশ ব্যয়িত হয়েছিল। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এগুলি তোমরা নিশ্চয়ই দেখে যেও। See you in my next video. Till then, thank you for watching.